তুমি সত্যি বলছো পামেলা? আঁচল বৌদি আসলে কি? এত কথা তোমার জানার দরকার নেই। আমি বলছি শোনো তুফান, এখানে আর কাজ করার দরকার নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। না পামেলা না, এই লাইনে ঢোকাটা যত সহজ, বেরোনোটা ঠিক ততটাই কঠিন। স্যার আমাদের এত সহজে ছেড়ে দেবে ভেবেছো? আমি যদি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাই? তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখো আমি তোমাকে এখান থেকে ঠিক বের করে নিয়ে যাব। কিন্তু কোথায় যাব আমি? কে দেবে কাজ? একজন সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যালকে কেউ কাজ দেয় না পামেলা, কেউ কাজ দেয় না। মায়ের পেট থেকে পড়েই কেউ অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী হয় না তুফান। পামেলা, এই সমাজই তাকে সমাজ বিরোধী বানিয়ে দেয়। আমি বাঁচতে চাই তুফান, আমি বাঁচতে চাই। পামেলা, হ্যাঁ তুফান, হ্যাঁ আমি তোমাকে নিয়ে সংসার পাততে চাই। আমিও তো তাই চাই পামেলা। বেশ, তাহলে আর কোনো কথা নয়, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, কালই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু কোথায় যাব আমি? সেটা আমি এখন তোমায় বলবো না, ঠিক সময় তুমি জানতে পারবে। যাব পামেলা, যাব। তার আগে আমার কতগুলো কাজ রয়েছে, কাজগুলো সেরে নিই, তারপর তোমার হাত ধরে বেরিয়ে যাব কোনো এক অজানার পথে। আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। যাবো তুফান, যাবো। আঁচল বৌদি সব ব্যবস্থা করে দিয়েছে, কাল ভোরে ট্রেনে আমরা চলে যাব শিলিগুড়ি। আমি যাব না পামেলা। আরে কি রে, শুধু কি তুই আর তুফান যাবি? আমাকে নিয়ে যাবি না নাকি? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওরে আমি তো ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তো তুই আর তুফান দুজনকে ভালোবাসিস, আমার কাছে কাজকর্ম করবি না, বাইরে গিয়ে সংসার করবি, তাই তো? হ্যাঁ, তাই এর জন্য ঘাবড়ে যাওয়ার কি আছে রে পাগলি? মানুষ মাত্রই সংসার ধর্ম করতে হবে তো। বড়রা বলে শুনিসনি, সংসার ধর্ম হলো জীবনের সব থেকে বড় ধর্ম। সবাইকে আমার মতো চিরকুমার হয়ে থাকবে রে। জানিস পামেলা, আমি আমার বাড়ির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো আমি বাড়ি থেকে চলে এসেছি রে। হ্যাঁ রে, হ্যাঁ, এই পলাশডাঙ্গার বাতাস আমার কাছে দূষিত হয়ে গেছে রে। তাই আমারও ইচ্ছে করছে যদি তোরা তুফানের সঙ্গে কয়েকটা দিন একটু বাইরে গিয়ে ঘুরে আসতে পারতাম, আমার এই মনটা বোধ একটু প্রিয় হতো রে। স্যার, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তুই তবু তুফানের হাতটা শক্ত করে ধরেছিস, কিন্তু আমার হাত থেকে ধরবে বললা পামেলা? যখন যে মেয়ে বিশ্বাস করে আমার হাতটা শক্ত করে ধরতে আসে, আমি এমন খারাপ খারাপ ব্যবহার করে জানিস সমস্ত মেয়ে আমার জীবন থেকে চলে যায় রে। কোনো মেয়ে আমার জীবনে টেকে না রে পামেলা। এই তুই শোন, আমার কথা বাদ দে, আমি আমার জীবনটা কোনোভাবে ম্যানেজ করে নেবো। আমি দেখ, তুই আর তুফান কত বড় বড় কাজে আমাকে সাপোর্ট করেছিস। হ্যাঁ, আমিও তো রক্ত মাংসের মানুষ, তোদের কোনো ক্ষতি আমি করবো না রে। তাই দেখ, তোদের সুখের জন্য আমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করেছি। ধর। ও টাকা আমাদের লাগবে না স্যার। এই কেন বাবু, টাকা লাগবে কেন? টাকা সমাজে কার লাগে না? কি সমস্যা বলো? এই আমি বুঝে গেছি, পাগলি মেয়ে, লজ্জাবতী একেবারে। এই আঁচল বোধহয় টাকাগুলো দিয়েছে। আমার সঙ্গে বেইমানি করবার পুরস্কার স্বরূপ বাইরে যাওয়ার টাকা তো আঁচল দিয়েছে, তাই না? তার মানে সেদিন যে পার্কের মধ্যে আমি অরণ্যকে খুন করবার প্ল্যানটা করেছিলাম, তুই সালে অচলকে জানিয়েছিস? আপনি কি বলছেন স্যার? আপনি হচ্ছেন আমার কাছে ভগবান, আর সেই ভগবানের সঙ্গে আমি বেইমানি করব? আপনি বিশ্বাস করুন স্যার। দাসবাবু বললো তো মিথ্যে, সব মিথ্যে। উনি সব মিথ্যে বলছেন স্যার, মিথ্যে সব। দাসবাবু আমাকে মিথ্যে কথা বলবে কেন? সব মিথ্যে। ওরা তো হতে পারে, এই পামেলা হতে পারে শালা টাকলা ঘুষখোর পুলিশ অনেক বছর ধরে চিনি তো মালটাকে, প্রচুর মিথ্যে কথা বলে রে। কিন্তু আমি তো জানি তুই মনে মনে অনুভব করতে পারিস পামেলা, আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। হ্যাঁ রে, অনেক ঠান্ডা মতো ভেবেছি তুই আর তুফান দুজনকে তো অধিক পরিমাণে ভালোবাসিস। আমি কেন তৃতীয় ব্যক্তি হিসেবে মাঝখানে বাধার প্রাচীর হয়ে থাকবো বলতে পারিস? তাই তোদের সুখের জন্য, তোদের সাংসারিক জীবনের মঙ্গল কামনার জন্য আমি নিজে গিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিয়ে প্রসাদের আশীর্বাদে ফুল এনেছি। হ্যাঁ, এই মাথা নিচু কর। জয় তারা, জয় তারা, জয় তারা। এই জানিস পামেলা, একদম জাগ্রত মন্দির। আরে মনে মনে যা চাইবি পেয়ে যাবে। আমি যেমন তোর জন্য চেয়েছি, বলবো? দেখ, সবাই বলা বলি করছে এখন নাকি কলি যুগের শেষ সময় চলছে, এরপর নাকি নতুন কোন যুগের সূচনা হলে হতে পারে। এবার তোকে মহাভারতের গান ধরে রেকর্ডটা ভাঙতে হবে। মানে কি রে লজ্জাবতী মেয়ে, 100টা বাচ্চা রেকর্ড ভেঙে ফেলতে হবে তো। এদিকে টাকা একটু বেশি করে সবুজ শাকসবজি খাবে। বড়রা বলে তো সবুজ শাকসবজি খেলে বাচ্চার মাথা নাকি ঘন কালো চুল হয়। দেখি একটু হাঁ কর, দেখি জাগ্রত মায়ের প্রসাদ তোর গালে একটু দিয়ে দেখে। এই তো খেয়ে না। শোন, আরে পামেলা, আরে শোন, ওখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় তবে ফোনটা করবি। তখন আমার একটা বন্ধুর বাড়ি তো, থাকা খাওয়া ঘোরা সব ফ্রি করে যাবে, কোনো চাপ নেই। আমার গলাটা চলে যাচ্ছে কেন? আমার বুকটা চলে যাচ্ছে কেন?
কি? আমার মাথাটা ঘুরছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার পায়ের তলার মাটিগুলো সরে যাচ্ছে কেন? ডায়েরিটা চুরি করে আঁচলকে দিয়েছিলিস তাই না? আপনি আমাকে কি খাওয়ান? দোকান থেকে বাতাসা কিনে এনে বিষাক্ত পয়জন 13 ইঞ্জেকশন করে ভরে দিয়েছিল হারামজাদি। আমার খাবি, আমার করবি, আমার ডায়েরি চুরি করে আঁচলকে দিবি? এত সাহস তোর? আপনজনের হাত হতে ধরা যায়, ভেঙে যাওয়া বসা আবার ভালোবাসায় গড়া যায়। মেরে দিলাম। দাসু বাবু, এটা আপনার ঘরের মেয়ে? তাহলে হাই হাই করছেন কিসের জন্য? এই মেয়েটাই তো এতগুলো দিন ধরে আমার সমস্ত 2 নম্বরই কাজের গোপন খবরগুলো বাইরে লিক আউট করছিল। আমার জীবনের মন্ত্রটা মনে রেখেছেন? হাত যদি বন্ধুত্বের জন্য বাড়িয়ে দাও ধরে নেব, হাত যদি শত্রুতার জন্য বাড়িয়ে দাও জনে মেরে দেব, এটাই ফাইনাল। নাম আমার মনে রাখবার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনুন না, আপনি লাস্ট আপনার গাড়িতে করে নিয়ে গিয়ে রেল লাইনের উপর ফেলে দেবেন, রাত্রি 12:10 লাস্ট ট্রেন যাবে, সুইসাইড কেস বলে চালিয়ে দেবেন। দেখেছেন, কথা কথা ভুলে গেছি, এই মেয়েটা আমার একটা গোপন কাজের ডায়েরি চুরি করে আঁচলকে দিয়েছে, ওকে আপনি নিয়ে আসবেন। যান। আচ্ছা বলছিলাম, মানে যদি দিতে রাজি না হয়? ভয় দেখাবেন, প্রয়োজনে মহিলা পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে আঁচলকে টানতে টানতে থানায় নিয়ে যাবেন, কিন্তু মনে রাখবেন একটা এনি কস্ট, ওই ডায়েরি কিন্তু আমার চাই। আচ্ছা এখন কোথায়? দাদার বাড়িতে কলোনি পাড়ায় চলে যান। যান, আপনার উপর কিন্তু আমার অগাধ বিশ্বাস। একবার আপনি শুধু ডায়েরিটা উদ্ধার করে এনে আমার হাতে দিন দস্যু বাবু, তারপর তো এই অচলের জীবনটা আমি। আরে ধর, আমি এই মুহূর্তে সব কথা বলে দেবো নাকি? তাহলে নাটকের আসল টুইস্টটাই তো নষ্ট হয়ে যাবে। তার মানে তুই বলতে চাইছিস অরণ্য সম্পূর্ণ সুস্থ? আরে দাদা, অরণ্য সম্পূর্ণ সুস্থ। এছাড়া জানিস, আমার শ্বশুর শাশুড়ির মতো মানুষই হয় না। তোর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, রে? দেশে এত ভালো ভালো ছেলে থাকতে হঠাৎ করে ওই পাগলটাকে বের করে বসলি কেন? বলবো বলার জন্যই তো তোর কাছে আমি এলাম। বল। এই দাদা, সেই নয়নডুবি গ্রামের কথা তোর মনে আছে? মনে আছে ওই গ্রামের আশুতোষ সান্যাল আর তার বড় ছেলে অরণ্য সান্যালের কথা? আরে মনে থাকবে না কেন, মনে থাকবে না কেন? নয়নডুবি গ্রামের সেরা ধনী ব্যক্তি ছিলেন উনি। তারপর ওনার স্ত্রী মারা যাওয়ার পর নয়নডুবি গ্রাম ছেড়ে চলে যান। আর সেই আশুতোষ সান্যাল হচ্ছেন আমার শ্বশুর মশাই, আর অরণ্য মানে বাবলু, যাকে আমি ছোটবেলায় ভালোবাসতাম। বলিস কি রে? এ তো রীতিমতো একটা নাটক। জানিস দাদা, সেদিন যদি আমি অরণ্যকে ওইভাবে বিয়েটা না করতাম, তাহলে ওর ভাই রুদ্রকে মেরে ফেলতো। কিন্তু এত সব খবর তুই পাচ্ছিস কোথা থেকে? বলবো, বলার জন্য তো তোর কাছে আমি এলাম, নাকি রে? দূর, আবার কে ফোন করলো? দাঁড়া তো দাদা, একটু দাঁড়া। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। What? Oh my God! No! 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 Impossible! Impossible! I can't believe this! I can't believe this! হতে পারে না, এটা কিছুতে সুইসাইড হতে পারে না, কিছুতেই না। আমি জানি জানোয়ার রূপ সান্যালী পামেলাকে খুন করেছে। বলবো তোকে আমি সমস্ত ঘটনাটাই বলবো, কিন্তু এখন নয়, এখন আমার হাতে একদম সময় নেই। আমি ফিরে এসে তোকে সমস্ত ঘটনাটাই বলবো। যাস না, আমার কথা শুনে চা, চল আমার কথা শুনে চা। যা, কোনটা চলে গেল, কখন থেকে করে বসে আচল। এই দাদা, জানিস তো জামাই বাবু না আজ আমাকে নিতে এসেছে। সত্যি বলছিস? হ্যাঁ দাদা, আমি সুলতাকে নিয়ে যেতে এসেছি। তুমি? সুলতা, তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বাড়ি ফিরে চলো। যাবো, সব কিছু ভুলে আবার আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যাবো। আমি আচলের জন্য ভালো হতে পেরেছি দাদা, আপনি আশীর্বাদ করুন আমি যেন সুলতাকে নিয়ে নতুন করে সংসার করতে পারি। আপনি ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। চলে এসো সুলতা। আসি রে দাদা। দুঃখ করিস না দাদা, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িতে পড়ে থাকার যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা, সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না রে দাদা। আর যদি আচল না থাকতো, তাহলে আমার জীবনটা হয়তো অকালে শেষ হয়ে যেত। ওর জন্য আজ আমি সবকিছু ফিরে পেয়েছি রে দাদা, তাই অসুবিধা
আশীর্বাদ কর দাদা, আমি যেন আমার স্বামীর পরে খুব সুখে শান্তিতে থাকতে পারি। আসি রে দাদা, পথে একা হয়ে গেলি তাই না রে? খুব সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস রে দাদা, নিজের খেয়াল। ভগবান, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বোনের সংসার যেন সুখ শান্তিতে ভরে ওঠে ঠাকুর, সুখ শান্তিতে ভরে ওঠে। কিন্তু আঁচল যে কি চাকরি করে বলতো সেটা সেটা আমি তো জানি না। আমি জানি আপনার বোন একটা পাক্কা চোর। রুদ্রবাবুর বাড়ি থেকে আপনার বোন একটা ডায়েরি চুরি করে এনেছে। কোথায় কোথায় আপনার বোন? ডাকুন তাকে। আমার বোন ডায়েরি চুরি? আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? বলুন। না মানে কি, যদি মনে করেন তাহলে একটা কথা বলবো। বলো না। রতন দত্ত আমার কে হয়? রতন দত্ত কেন? মানে বাবা আমার দাদা হয়। আপনার দাদা হয়? হ্যাঁ। সেদিন পার্কে আপনাকে দেখে আমার মনে খুব সন্দেহ হয়েছিল। বাড়ি ফিরে গিয়ে বাবার ছবির সঙ্গে আপনার ছবি থেকে বুঝতে পারলাম আপনি আপনি আমার কাকু হন। আরে এই দাবি তুই রাজি? কাকু, হ্যাঁ। এই রাজেশ, কত বড় হয়ে গেছিস রে? কত ছোট্ট না ছিলি? এই রাজেশ, রাজেশ বাবা, বাবা বল না, বল না, বল না, আমার মেয়ে, বল বাবা, বল আমার মেয়ে, আমার মেয়ের পুতুল কোথায়? পুলিশের ভ্যানটা দেখেই আমি ফিরে কি দাশু বাবু, আপনি আমাদের বাড়িতে? কাকু, ও কাকু, একটু আগে জিজ্ঞাসা করেছিল না তোমার মেয়ে কোথায়? এই হচ্ছে তোমার মেয়ে পুতুল। আপনি আমার বাবা হতে পারেন না। আপনার মতো একটা ঘুষখোর দালাল কখনো কোনদিনও আমার বাবা হতে পারে না। পুতুল। কে পুতুল? কে পুতুল? কাকে পুতুল বলে ডাকছেন? আমি আঁচল, আঁচল দত্ত। মনে পড়ে, মনে পড়ে আপনার? আজ থেকে 20 বছর আগে আপনি একজন অসহায় মার তার সন্তানকে ফেলে রেখে চলে গিয়েছিলেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনার জন্য আমার মাকে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে আমাকে মানুষ করতে হয়েছে। চুপ করবো, চুপ করবো না, চুপ করবো না। কেন চুপ করবো? কেন? আপনি কি ধরনের মানুষ? জীবনে কখনো কোনদিনও নিজের স্ত্রীকে দেখতে ইচ্ছে করেনি? একবারের জন্য নিজের সন্তানকে দেখতে ইচ্ছে করেনি? চুপ কর মা, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। সহ্যই তো করেছি। এতগুলো বছর ধরে এই যন্ত্রণাটা সহ্য করতে করতেই তো আমি বড় হয়েছি। জানেন, জানেন, আমি যখন দেখলাম পার্কে ছোট ছোট ছেলে মেয়েরা তার বাবা মায়ের সঙ্গে বেড়াতে আসে, তখন না আমারও বড্ড ইচ্ছে করতো আমার বাবা কখনো
প্রশ্নে কোনো উত্তর দিতে পারতো না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আজ এখানে কেন এসেছেন আপনি? কি দরকারে এখানে এসেছেন আপনি? উত্তর দিন, কেন এখানে এসেছেন আপনি? তাহলে কান করে একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, আমি আপনাকে ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। I hate you. খুঁজেছি রে মা, আমি তোদের অনেক খুঁজেছি, বিশ্বাস কর মা। চাকরি পাওয়ার পর আমি যখন বাড়িতে গেলাম তখন দেখি বাড়িতে একটা তালা ঝুলছে। আমি প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, ওরা বললো তোর মা তোকে নিয়ে অনেক দূরে কোথাও চলে গেছে। তুই আমার কথাটা একটিবার বিশ্বাস কর মা। করি না, করি না, আমি আপনার একটাও কথা বিশ্বাস করি না। কাকু বলছে তুই নাকি রুদ্ররূপ বাবুর ডায়েরি চুরি করেছিস। ও তার মানে মেয়ে খুঁজতে নয়, ডায়েরিটা নিতে তুমি এখানে এসেছো, তাই তো? টাকার কাছে যে নিজের চরিত্রটাকে অনেক দিন আগে বিক্রি করে দিয়েছো, সেটা আমি এখানে এসেই জানতে পেরে গেছি। দাশু বাবু, আপনি হচ্ছেন রুদ্ররূপ সান্যালের পোষা একটা দালাল, অথচ সরকার আপনার মাথায় অশোক স্তম্ভ পড়িয়ে দিয়েছে, যেটা কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কাছেও থাকে না। অথচ সেই প্রতীক চিহ্নটা আপনি এইভাবে অপমান করছেন। কি ধরনের মানুষ আপনি? আপনার শরীরে মস্তান এতটুকু কিছু নেই। আমার না আপনাকে দেখে শরীরের ভিতরটা ঘেন্না একেবারে করে হচ্ছে। আমি আপনাকে একদম সহ্য করতে পারছি না, পারছি না, একদম পারছি না। চলে যান আমার চোখের সামনে থেকে, আপনি এক্ষুনি চলে যান। চলে যাবো রে মা, আমি তোকে ছেড়ে হলে অনেক দূরে চলে যাবো। তার আগে শুধু একটিবার তুই আমাকে বাবা বলে ডাক না রে মা। ডাকবো না, কেন ডাকবো আমি আপনাকে বাবা বলে? বলুন না, কি পরিচয় দেব আপনার? আজ কিসের দাবিতে, কিসের অধিকারে আপনি আমাকে মেয়ে বলে ডাকছেন? বলুন, কিসের অধিকারে আপনি আমাকে মেয়ে বলে ডাকছেন? রক্তের অধিকারে? আপনার পিতৃ পরিচয় আমি স্বীকার করি না। আপনার রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। আমি আপনার রক্তের সম্পর্ক মানি না। পুতুল, জানি ছোটবেলায় অনেক কিছু চাওয়া ছিল আপনার কাছে, কোনো চাওয়াই তো আপনি আমার পূরণ করতে পারেননি। চাইবো, হ্যাঁ চাইবো,
আচ্ছা এবার দিতে পারবেন? কি হলো চুপ করেছেন কেন? উত্তর দিন দিতে পারবেন কেন? চুপ করেছেন, উত্তর দিন দিতে পারবেন কেন? চুপ করেছেন বলুন না দিতে পারবেন। আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, যদি আপনি আমাকে দিতে পারেন তাহলেই আমি আপনাকে একটা পরিচয় দিতে, যাতে আমি সবার সামনে মাথা উঁচু করে বলতে পারি আমার বাবা দাশু দত্ত কোনো ঘুষখোর অ্যান্টি সোশ্যাল দালাল নয়, আমার বাবা দাশু দত্ত একদম সৎ পুলিশ অফিসার। তাহলে যান, এক্ষুনি গিয়ে আপনি নিজের হাতে ওই জানোয়ারটাকে অ্যারেস্ট করুন। যান, এক্ষুনি গিয়ে আপনি নিজের হাতে ওই জানোয়ারটাকে অ্যারেস্ট করুন। তা যদি আপনি করতে পারেন তাহলে আমি জানাবো আপনাকে আমার প্রথম পিতৃ প্রণাম। আর তা যদি না করতে পারেন, কি হলো? হ্যাঁ? হাত কাঁপছে কেন? ধরুন, শক্ত করে ডায়েরিটা ধরুন। জন, এই ডায়েরিটা গিয়ে আপনি নিজে ওই জানোয়ারটার হাতে তুলে দিন। চলে যান, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। যাবো না যাবো? এতদিন তোর বাবা যে ভুল করেছে সেই ভুলের সংশোধন নিজেই করবে। ওই শয়তান থেকে টানতে আমি থানায় নিয়ে যাবই। আর তা যদি আপনি করতে পারেন তাহলে আমি জানাবো আপনাকে আমার অনারেবল স্যালিউট। রুদ্র, কোথায় তুই? ফিরে আয় বাবা, ফিরে আয়। তোর মায়ের বুকে তুই একটিবারের জন্য ফিরে আয় বাবা। আসো মা, আসবে। আমার রুদ্র ঠিক এ বাড়িতে ফিরে আসে। মা মা মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছোট ভাই রুদ্রকে এ বাড়িতে ফিরে নিয়ে আনবই। এ আমার প্রতিজ্ঞা। ওর প্রতিজ্ঞা তুই ফিরিয়ে দেওয়ার জন্য যে অন্যায় অধর্ম কাজ করেছে, কোন মুঙ্গে বাড়ি ফিরে আসবে। বাবা এই যে বড় বড় আপনারা সবাই মিলে কি হচ্ছে মধু, কি হচ্ছে? একাই বৌমা কোথায়? হ্যাঁ বৌদিমণি, বল আমার আঁচল কোথায় বল। আমি গাড়ি করে বৌদিমণিকে ওনার দাদার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। হঠাৎ আমার গাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে 4-5 জন লোক নেমে আসে। ওরা বৌদিমণিকে গাড়ি থেকে বের করে তুলে নিয়ে যায়। সত্যি কি বলছিস বধু? কাজ করলে কাজ, আমি এখন থানায় যাবো। এই তুই কি কাউকে চিনতে পারিস? না, ওদের আমি কাউকে চিনতে পারিনি। ওদের সবার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল, তাই আমি পরিষ্কার দেখেছি। ওই গাড়ির মধ্যে ছোটবাবু ছিল। আমি এখনই থানায় যাবো। কাউকে থানায় যেতে হবে না, আমি নিজে এসেছি রুদ্রকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়ার জন্য। কোথায় কোথায় জন্য রুদ্র? আপনি এসে খুব ভালো হয়েছে। জানেন, আমার আঁচলকে না আমার ছোট ভাই রুদ্র গাড়ি করে তুলে নিয়ে গেছে। রুদ্র, তুই যদি আমার মেয়ে পুতুলের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমি তোকে জানতো কবর দেবার শয়তান। কি বলেন আপনি? আপনার মেয়ে পুতুল মানে? হ্যাঁ, ওই আঁচলই হলো আমার হারিয়ে যাওয়া মেয়ে পুতুল। কিন্তু আর সময় নষ্ট করা ঠিক হবে না। আপনার সবাই আসুন আমার সঙ্গে। গভীর রাত, চারিদিকে একদম শুনশুন। মাঝের রাস্তায় বাগান বাড়ির গোপন ঘর আমি তুলে এনেছি। এইবার শুরু হবে ঠাকুর পর্বতের আসল খেলা। ওদের ঘোরো ঘোরো, ব্যাস 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 ব্যাস। এখানে তোমাকে আমাকে ডিস্টার্ব করতে কেউ আসবে না, বুঝলে? সারা রাত মস্তি হবে। দেখি মুখের বাদনটা খুলে দেখি, শালা কাশিও পারে, এমন টাইট করে বেঁধে দেবে। এই জানোয়ার, হাত বেঁধে রেখে খুব বিরক্ত দেখাচ্ছিস তাই না? দে না, দে একবার হাতটা খুলে দে, তোর মজা আমি দেখে দেবো রে। ভালো যদি চাস তুই আমাকে ছেড়ে দে। কি করে ছড়বো তোকে? হ্যাঁ,
সেদিন বেল দিয়ে আমার শরীরে যে আঘাতগুলো করেছিলিস সেগুলো আমার দেহ থেকে এখনো বিলীন হয়ে যায়নি। আচ্ছা, কি এমন অন্যায়টা আমি করতে চেয়েছিলাম? শুধুমাত্র একটা বারের জন্য আমি একটু ভোগ করতে চেয়েছিলাম, তার জন্য ওইভাবে কেউ কাউকে বেল দিয়ে মারে? ভুল হয়ে গিয়েছিল গো। ও, স্বীকার করছো তো? করছি গো। ওকে, নো প্রবলেম। ভুল ভুল বড্ড বড় ভুল করে ফেলেছিলাম না জানোয়ার, বড্ড বড় ভুল। সেদিন তোকে বেল দিয়ে নয়, জানো মেরে ফেলে দিলেই ভালো হতো, কারণ তোর মতন জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই ছামিয়া, বেঁচে থাকার অধিকার তোর কাছ থেকে আজকে আমি কেড়ে নেবো রে। সেদিন বেল দিয়ে আমার শরীরে তুই ক্ষত চিহ্ন রেখেছিলিস, আজকে তোর এই মিষ্টি শরীরে আমি এক কলঙ্কের চিহ্ন। তোর এই মুখের আওয়াজ আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। ওরে বাপ রে বাপ, এসব কাজের সাংঘাতিক ধকল একেবারে। লোকের আঁচড় খাও, কিল চল, লাঠি ঘুষি, নানান সমস্যা। না তবে রেপটা করার পর একটা জিনিস আমার মাথায় এসেছে। আমি যখন আঁচলকে কিডন্যাপ করছিলাম, মেয়েটা এমন এমন সব কথা বলছিল, সেগুলো শুনে আমার মনে হয়েছে এই আঁচল মেয়েটা কোনো কাজের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু একবার সবাই যদি বাস্তবের মাটিতে চোখে রাখেন, দেখতে পাবেন টিভিতে খবর, খবরের কাগজের খবর, সব জায়গায় প্রত্যেক দিন ধর্ষণের খবরটাই বড় করে দেখানো হয়। আসামির বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে, নিত্য নতুন আইন তৈরি হচ্ছে, কিন্তু সমাজ থেকে ধর্ষণ চালানো যাচ্ছে না। আর যেখানে আমার মতো মেন্টাল মালগুলো থাকবে, সেখানে দিন রাত ধর্ষণ চলতেই থাকবে। সেই জন্য আচল যত বড় কাজের সঙ্গে জড়িয়ে থাক না কেন, ধর্ষণের খপ্পর থেকে কোনোভাবে নিস্তার নেই। বুঝে দিলাম, আমি আঁচলকে বুঝে দিলাম রুদ্ররূপ সন্ন্যাল একটা জীবন্ত রাহু। ওর ওই শীতের সিঁদুরে বড় অহংকার ছিল, তাই আমি রাহু হয়ে ওর ওই শীতের সিঁদুরে সূর্যগ্রহণ লাগিয়ে দিলাম। বৌমা, বৌমা, তোমার কোনো ভয় নেই, আমরা সবাই এসে গেছি। রুদ্র, রুদ্র, ভালো ভালো বলছি, দরজাটা খোল, তা নাহলে কিন্তু দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকবো। চাষা ভাই তো আশুতোষ সিংহের কণ্ঠস্বর। এই বুড়োটা বাগানবাড়ির গোপন অস্ত্রের খবরটা জান। ও আইসি আইসি, তার মানে আমি যখন আঁচলকে মাঝ রাস্তায় কিডন্যাপ করছিলাম, আমার গাড়ির ড্রাইভার মধু আমাকে চিনতে পেরেছিল। ওই মালটাই গিয়ে বাড়িতে খবরটা জানিয়ে দিয়েছে। এরা দরজা ভেঙে ভেতরে ঢোকবার আগে গোপন পথ দিয়ে পালিয়ে আমাকে যেতেই হবে, আর আজকেই হবে এই মধুর জীবনের শেষ দিন। চল বাড়ি ফেল, চল মা, বাড়ি ফেলে চল। ছবেন না, ছবেন না বাবা, ছবেন না, আপনি আমাকে ছবেন না। আমার এই শরীরটা যে অপবিত্র হয়ে গেছে বাবা। রাহু, রাহু, রাহু গ্রাস করেছে আমার এই শীতের সিঁদুর। মুছে দেব, মুছে দেব, আমি আমার এই কলঙ্কিত সিঁদুর মুছে দেব। মহাভারতে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তখন কিন্তু দ্রৌপদী ভেঙে পড়েনি, প্রতিশোধ নিয়েছিল। আমি যে আর কোনো প্রতিশোধ দিতে পারবো না বাবা। প্রতিশোধ? কার উপর প্রতিশোধ নেবে বাবা? রুদ্র যে তোমার নিজের সন্তান। না বাবা না, আমি নতুন করে কোনো অশান্তি চাই না, তাতে যে বিপদ আরো বাড়বে বাবা। তাহলে তাহলে কি চাও তুমি? আমি চাই সবকিছু তুমি ভুলে যাও। মনে করি এটা তোমার জীবনে একটা ভুল ঘটনা। না অরুণ, না, তা হয় না, হতে পারে না। আমি আমার এই কলঙ্কিত সিঁদুর নিয়ে আমি যে তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না। আচল, আচল, এসব তুমি পাগলের মতো কি বলছো আচল? আমি বলছি বৌমা, ডাকবেন না, ডাকবেন না বাবা, ডাকবেন না। আপনি আমাকে বৌমা বলে ডাকবেন না। আপনার বৌমা হওয়ার যোগ্যতা যে আমি হারিয়ে ফেলেছি বাবা।
অরণ্য, এই! অরণ্য, 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 আমি তোমার কাছে হাত জোর করছি অরণ্য, চলে যাও, চলে যাও, চলে যাও। দেখো না, দেখো না, একদিন যে আঁচল নিজের হাতে তোমার জীবনে হাজার ঝাড়বাতির আলো জ্বালিয়ে দিয়েছিল, আজ নিজের হাতে সে সব আলো নিভিয়ে দিল, নিভিয়ে দিল, নিভিয়ে দিল। জানি, আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হবে, তুমি হয়তো আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু ফিরে আমি যাব না, ফিরে আমি যাব না, কিছুতেই না। প্রতিশোধ নেব, প্রতিশোধ। ওই জমির রূপচরূপ সামনে পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, ধ্বংস করে দে, ধ্বংস করে দে না। যে তোর এত বড় সর্বনাশ করেছে তাকে তুই নিজের হাতে ধ্বংস করে দে। তোরই লড়াইয়ে তোর সামনে সারথি হয়ে থাকবে তোরই হতভাগ্য বাবা। প্রতিশোধ নে মা, বেজে উঠুক অকাল বোধনের বাজিনা। বাঁচাবো, বাঁচাবো বাবা, বাঁচাবো। এইবার তোমার মেয়ে আঁচল রঙিনী রূপ ধারণ করবে। এইবার আমি হাতে অস্ত্র তুলে নেব, শাস্তি দেব, শাস্তি দেব। ওই জানোয়ারটাকে আমি শাস্তি দেব, চরম শাস্তি। ও, তার মানে তুমি আমার কথা একবারের জন্য ভাববে না? আমার বাবা মার কথা তুমি একবারের জন্য ভাববে না? ভাববেই বা কেন? আমরা তোমার কে হই? বলো না, বলো না গো, ওগো, তুমি যে আমার কাছে ঠিক কতখানি, তা যদি আমি তোমাকে ভাষায় বলে বোঝাতে পারতাম গো। বাবা, বৌমা, ও বাবা, ও বাবা, ও বাবা, আমি তো আপনার মেয়ের মতো বাবা। বাবা, আমি আপনার কাছে হাত জোর করছি বাবা, বাবা, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি বাবা। চলে যান, চলে যান, চলে যান, চলে যান। আমি আমার এই নোংরা কলঙ্কিত মুখটা নিয়ে আমি যে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা। আমি আপনার কাছে হাত জোর করে শেষবারের মতো অনুরোধ করছি, আপনি চলে যান, চলে যান। বেশ, তুমি যেটা ভালো বোঝো তাই করো মা। তবে নরপিশাচ আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনদিন না। বাবা, অরণ্য, অরণ্য, আমি এক হতভাগ্য বাবা। মেয়েটাকে সারা জীবন আমি কোনো কিছু দিতে পারিনি বাবা, তাই তাই তোমার হাত ধরে অনুরোধ করছি, আমার মেয়েটাকে তুমি দেখো বাবা, আমার মেয়েটাকে তুমি দেখো, তুমি দেখো। আছো? একে একে তো সবাই চলে গেল, তুমি আর কিসের অপেক্ষা করছো গো? যাও, যাও, এবার তুমিও যাও, 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 যাও। আছো, 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 তাহলে আমার ভালোবাসা একটা ঠুনকো আঘাতে এইভাবে বেগে চোরমার হয়ে যাবে? তাহলে কেন, কেন তুমি আমাকে ভালোবেসে কাছে টেনে দিয়েছিলে? বলো, উত্তর দাও আচল, উত্তর দাও। তোমার এই কেন উত্তর দেওয়ার মতো ভাষা যে আমার জানা নেই অরণ্য। আমি শুধু তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে এইভাবে দুর্বল করে দিও না অরণ্য, আমাকে তুমি দুর্বল করে দিও না। আগুন, আগুন, আগুন জ্বলছে আমার মনের মধ্যে, আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন। এ লড়াই আমার একার, এ লড়াই আমার একাকেই লড়তে হবে। আমি চাই না আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার শরীরে এতটুকু কাটা পাথর লাগুক। তাই আমি তোমার কাছে হাত জোর করে শেষবারের মতো অনুরোধ করছি,
চলে যাও তুমি 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 এখান থেকে চুপ 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 চলে যাও। বেশ বেশ, আজ আমি চলে গেলেও আবার আমি ফিরে আসবো আঁচল। সেদিন আমার চোখের সামনে দরজাটা বন্ধ করে দিলেও আমি কিন্তু ওই বন্ধ দরজার সামনে তোমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করবো আঁচল। কারণ আমি যে তোমাকে ভালোবাসি আঁচল, আমি যে তোমাকে যারা বাঁচবো না, আমি যে তোমাকে শক্ত দাঁড়াতে হবে আঁচল। আঁচল, আমি যে তোমাকে একা ফেলে চলে যেতে পারবো না আঁচল, কারণ তুমি যে আমার সহকর্মী আঁচল। আঁচল, এই লড়াই শুধু তোমার একা নয়, এই লড়াই আমারও। তাই তোমার স্মৃতি সিঁদুরে যে জানোয়ারটা সূর্যগণ লাগিয়েছে তার শাস্তি আমরা দুজনেই দেব। মৃত্যু শিয়রে দাঁড়িয়ে তোমায় ডাকিছে আপন করি। নষ্ট তুমি, ভ্রষ্ট তুমি, উলঙ্গ চত্বরে। পাপের স্রষ্টা পাপী নয়, পাপ বানায় পাপে। সব খেলা তাই শেষ হয়ে এলো, এবার বিচার বাকি। যেন রুদ্ররূপ সান্নাল তার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। প্রস্তুত প্রস্তুত, এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত। এবার আমি তোকে বুঝিয়ে দেবো জীবন নাটকের রঙ্গমঞ্চে আসলে এই আঁচলকে। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না তোকে আমি শেষ করতে পারছি, ততদিনে চুল আমি বাঁধবো না, এই সিঁথিতে সিঁদুর আমি পরবো না। এইবার আমার ফাইনাল মিশন হবে তোকে নিধন করা, আর সেই মিশনের নাম অপারেশন আঁচল। একদম মন বড় মত খারাপ। এতক্ষণ পরে বুকের জ্বালাকে একটু জোড়ালো, জানেন তো? না, এটাই তো বর্তমানে ফ্যাশন। মানুষের সুখ দুঃখ হাসি আনন্দ ব্যথা বেদনা সবকিছু মনে হচ্ছে মদ। এই তবে কি জানেন তো, একদম সকাল থেকে 4-5 রকম ব্র্যান্ডের মদ খাচ্ছে, নেশা হচ্ছে না একেবারে। এই দাসুবাবু, এই দেখছেন ব্ল্যাক ডগ, র গলায় ঢালবো, চাক 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 করে উঠবে একেবারে। আজকে আমি আপনাকে একটা মজার গল্প বলবো। গল্প? দাসুবাবু, আগেকার দিনে গ্রামে কোনো বাড়িতে অনুষ্ঠানে গ্রামের লোককে নিমন্ত্রণ করলে কি কি করতে বলুন? কি করতে বলুন তো? কি আপনার মনে নেই? না। গ্রামের যে কোনো বয়স্ক লোককে জিজ্ঞাসা করবেন, সবাই বলে দেবে। আপনি একটা বয়স্ক লোক ভুলে গেছেন সব? হ্যাঁ, আরে বাবা, সেই সবাই মিলে কলা পাতা কাটা, তারপর সেই জল বয়ে বয়ে বাড়িতে এনে ভর্তি করা, লাইন করে বসিয়ে বালতিতে করে করে খাবার পরিবেশন করা, কি ভালো মজার দিনগুলো ছিল ভাবুন তো। হ্যাঁ, এখন কোনো বাড়িতে অনুষ্ঠানে নিমন্ত্রণ করুন, আগে প্রথমেই বলবে কপেটি মদ খাওয়াবে বল। সমাজটা আস্তে আস্তে কোন জায়গায় নেমে যাচ্ছে। এই এখানে যখন অনুষ্ঠান চলছে দেখবেন আড়ে আলে আবগালে সব মদ খাচ্ছে।
ইয়ে শালা যন্ত্রণা। এই শোলে সিনেমা দেখেছেন? হ্যাঁ দেখেছি। দেখেছেন? তাহলে এই তো কয়েক মাস আগে ধর্মেন্দ্রজি মারা গেলেন তো, ওনার আত্মার শান্তি কামনার জন্য ইয়ে দোস্তি গানটা একটা লাইন আমাকে শুনে দিন তো দেখি। কি গানটা? ইয়ে দোস্তি। এই মরেছে রে, দেখি কি হয়। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम लगन तेरे साथ न छोड़ेंगे मेरा साथ ना छोड़ेंगे। যত বয়স বাড়ছে আপনার গলা পুরো মধুর হয়ে যাচ্ছে একেবারে। এই দাসবাবু, আরে আগে কি হারমোনিয়াম প্র্যাকটিস করতেন নাকি? এই তো কাজের কথা বলি। দেখুন, আপনি আমার সব কাজে সাপোর্ট করেন, আমিও কোনো কথা গোপন করি না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। কি গো? আরে সেই আঁচল আছে না, আঁচল আঁচল, ওটাকে রেপ করেছে। দাসবাবু, মদ খেয়ে বললো বলে ভাবে না মাথা লয়ে বললাম, তো এটা মাথা গরম করে করিস না। দেখুন, আমার কাছে 16 সপ্তাহ একটা কথা, তুই তো মুম্বাই থেকে এসে আমার পরে কাজ করলি, তোর তো মাস গেলে 90 টাকা মাইনেটা আমি দিতাম। এই তুই বিয়ে কাকে করবি? আমাকে এই উচিত তো তাই না? বিয়েটা করলে তো সে গরম। একদিন আমার মা একটা বেল দিয়ে মারতে বললো, 7 পাঁচ না আমাকে দুম করে মারলো। একদম মদ খেয়ে মাথা ছাড়া এমন গরম হয়েছিল জানি তো, রাস্তা থেকে তুলে এনে বাগান বাড়ির গোপন ঘরে রেপ করে দিয়েছে। একদম ঠিক হয়। এই তবে কিন্তু রেপটা করে করে মাথায় করে রক্ত চাপ দিচ্ছে না জানি তো। কেন কি আবার রেপ কেসটা বুঝতে পারছে না নাকি? মেয়েটার যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায়, ও আমার যাবজ্জীবন জেল হলে ফাঁসি মাঝে হয়ে যাবে। বাবু, এই আমার সাথে ডায়েরি কোথায়? আমার কাছে। আপনার কাছে? ওকে আমি শুধু শুধু টেনশন করছি, নো প্রবলেম। বলছি ইতিমধ্যে আমার বিরুদ্ধে থানায় কেউ কোনো অভিযোগ? গিয়েছিল ওই শ্বশুর শাশুড়ি আর স্বামী দেবতাকে নিয়ে মহারানী থানায় গিয়েছিল, কিন্তু আমি এমন ধমক দিয়েছিলাম ভয় পেয়ে লেজ উঠিয়ে পালিয়ে। ভয় দাসুবাবু, ওই ভয়টাই তো আমি আঁচলের চোখে বারবার দেখতে চেয়েছি, কিন্তু একটা জায়গায় মাথার মধ্যে আমার খটকাটা লেগে আছে। মুম্বাই থেকে আমার বাড়ি কাজ করতে আসা, সেখান থেকে আমার একটার পর একটা পাপের ফাইলগুলো এক জায়গায় জড়ো করা যেদিন ওই পামেলা আমার গোপন কাজের ডায়েরিকে চুরি করে আমার চুলের হাতে দিয়েছিল, আমি তো সেই দিন থেকেই ভাবছি মেয়েটা কি এমন কাজ করে যেটা আমার এই মাথায় ঢুকছে না। কি কাজ, এমন কি কাজ হতে পারে? সে কি এত চিন্তা করছেন বলুন তো? আরে বললাম না আমি আছি, কোনো টেনশন নেই। এদিকে এদিকে হ্যালো, এই বাবা মদ শেষ? সত্যি বুড়ো বয়সে পাড় মাথা লয়ে গেছেন আপনি একেবারে। বলছি তুফানের কোনো খবর পেয়েছেন? তোমার তোমাকে ফোন করেছিলাম। আপনাকে কত বড় শুয়োরের বাচ্চা। তুফান, আমি 10 দিন ধরে ফোন করছি, ফোনটা নট রিচেবল বলছে। এই ফোন করে কি কি বলেছে আমাকে বলুন। না গো, তুফান খুব ভালো ছেলে। তোমার যে আমাকে ফোন করে আমার কাছ থেকে আমার সমস্ত খবর নিচ্ছে, খুব ভালো ছেলে। আরে বাবা, তুফানই তো ফোন করে আজকে এখানে আমাকে আসতে বললো। ওই তো বললো আপনি নাকি আজকে একটা জ্যাকাস জলসার আয়োজন করেছেন, বলি কখন শুরু করবেন? ভালো লাগবে। আরে বাবা, আরে হবে হবে, শুরু হবে। সবর কা ফল মিঠা হতা হে দাসু বাবু। মুম্বাই থেকে তাজা চমচমের মতো নিয়ে এনেছি, দেখবেন জ্বলবে না, লুচির মতো ফুলবে না একেবারে। এই দাসু বাবু, এখন দেখেছেন সব জায়গায় নতুন নতুন হোটেল আর বার তৈরি হচ্ছে, দেখেছেন দেখেছেন? ওই সব হোটেল আর বারের ভেতরে কি কি হয় জানেন আপনি? কি গো? কি জানেন না? না। বের বাবা, শুধু কি তোলা তুলতে গেলে হবে? সোজা রামগঙ্গা লাইনে চলে যাবেন, অনেক হোটেল তৈরি করে গেলেই সব বুঝতে পারেন ভেতরে কি কি হচ্ছে একেবারে। এই দেখুন দাসু বাবু, এই বর্তমান প্রজন্মের কিছু কিছু ছেলেমেয়ে কি করছে, বাবা মার চোখে ফাঁকি দিয়ে পেকি পেকি মদ কিনছে, টাকা দিয়ে মেয়ে বুকিং করে সজ্জা হোটেলের ভেতরে। তারপর যেসব নোংরা নোংরা ঘটনা ঘটছে না, আপনাকে ভাষায় বলতে পারবো না। তো আমি তো এই যুগের ছেলে, আমি কি পিছিয়ে থাকবো? ওই জন্য খরচা করে বারটা আমি তৈরি করছি, এখানে পেটি পেটি মদ নেবো, মেয়ে নিয়ে ফুর্তি করবো। দেখেছি বলে কি হয় আমার? Attention everybody, now welcome on stage Mumbai ki 444, only one, Miss Jilmay Chopra. Jilmay Chopra. ऐसा लहरा के तू रूबरू आ गई, ऐसा लहरा के तू रूबरू आ गई, धार गाने बेतहाशा धार करे
जोर बने बेटा चादर बने तेरी आदर तेरी आदर जो तुम है मत তুমি বারের মধ্যে কি বলে এলে? আমি বারের মধ্যে চলে এলাম, চিনতে পেরেছো? চিনতেই যখন পেরেছো তখন ফোনিতা না করে ডিরেক্ট টু দা পয়েন্টে কথা বলি। বারে বারে ঘুঘু তুমি কে যাও ধান, এবার এমন কল পেতেছি তোমার সব প্ল্যান হবে খান খান। এটা মানে কি? মানটা আমি পরিষ্কার করে দিই। ও শালা, আপনি মদ খান? একটু না, সব ফেলে দিয়েছি। মানটা আমি পরিষ্কার করে দিই। এই আঁচল হচ্ছে আমার হারিয়ে যাওয়া মেয়ে পুতুল। আমি ওকে তোর ডেরায় নিয়ে এসেছি তোকে ধ্বংস করার জন্য রে, জানো? নেমা, বাবা বলো। যে তোর এত বড় সর্বনাশ করেছে তাকে তুই নিজের হাতে ধ্বংস করবি, আর আমি ততক্ষণ ওই দরজাতে আছি যাতে কেউ ভেতরে না আসতে পারে। রুদ্রবাবু নমস্কার, এইবার দেখুন কি হয়। আচ্ছা, এইটা একটা নমস্কার দেওয়ার কোনো টাইম হলো? তো সারা জীবন আমার কাছে হাত পাতে ঘুষ খেয়ে সে জীবনে 5টা আমাকে দিয়ে চলে গেল। তার মানে এখানে সালা যে দুটো আছে এরাও সালা মুম্বাই জিন্দা। মুখ খোল, তুই সালা মুখ খোল, সালা মুখ খোল, তুফান তাহলে এই সালা এটাকে মুখ খোল, জানে মানে দেবো সালা একদম মুখ খোল, সালা মুখ খোল। দাদা তুই কি মুখগুলো দেখ দেখ দেখ, মুখগুলো ভালো করে দেখ, চিনতে পারছিস কি? দেখ 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 রে জানোয়ার, দেখ তোদের মতো, শুধুমাত্র তোদের মতো জানোয়ারদের জন্য আজ কোনো স্থানের কোনো নারীরা কোনোভাবে নিরাপদ নয়। তাই তোদের মতো জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপর তো আমার আসল পরিচয়টা জানতে পারলে তো তোর চোখ কপালে উঠবে রে। দেখ দেখ দেখ, তোর কাছে নিজের লোকের আজ তোর বিরুদ্ধে, এতদিন টাকা খাইয়ে যাদেরকে পুষে রেখেছিস তারাও তোর বিরুদ্ধে। বাচ্চা দান, কি চালাকি করবি রে অরণ্য? সবার প্রথমে তোমার পালা। এ দাদা, দাদা আমার সোনা মানিক, আমার বড় দাদা, আমার সোনা দাদা রে, জীবনে অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা ক্ষমা আমি তোকে করে দিতাম যদি তোর মধ্যে এতটুকু মন আর হুঁশ বলে কিছু থাকতো। তুই যে অত্যাচার আমার ভুল করেছিস তার হিসাব আমি চাইবো না, কিন্তু তোর পাপের পাটটা লম্বা হতে হতে এতটাই যে লম্বা হয়ে গেছে, নিজের বৌদিকে কলঙ্কিত করতে তোর এতটুকু বিবেকে বাঁধলো না। তাই তোর ফাঁসির দায়িত্ব আমি ছিলাম তোর সব অন্যায় অপরাধ ক্ষমা করে সৎ পথে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু তুই আজ সান্যাল বংশের আমি যতকে নষ্ট করেছিস, সান্যাল পরিবারে গৃহবধূর মান সম্মান পথে ধুলে মিশিয়ে দিয়েছিস। আজ তুই প্রমাণ করে দিস সত্যি আমার রক্ত তোর শরীরে নেই। ভাই তুফান, এটা কারোর কথা বিশ্বাস করিস না, উল্টো পাল্টা বুঝে তোর মাথা খারাপ করবে না। তোর কথায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে অনেক পাপ কাজ করেছিলিস। আজ যেদিন যেই মুহূর্তে তুই আমার ভালোবাসা পামেলাকে নির্দয় ভাবে মেরে দিলি, সেদিন থেকে আমি আমার বড় বৌদির সাথে হাত মিলিয়েছি। তুই জানিস না শয়তান, কার শরীর তুই নষ্ট করেছিস, সেই বড় বৌদির আসল পরিচয় তুই আজ জানতে পারবি। টাকা ওদিকে টাকা, আমার দিকে টাকা, ভালো করে টাকাটা জানো, টাকা একদম বিরক্ত দেখিয়েছে, নারীত্ব নষ্ট করেছিলিস। দেখ দেখ, তাহারি পায়ের নিচে আজ তোকে প্রাণ ভিক্ষা চাইতে হচ্ছে। ওঠ ওঠ, টাকা আমার দিকে টাকা, আমার আসল পরিচয়টা ভালো করে কান খুলে শোন। আমার আসল পরিচয়, আমি সিনিয়র ইন্সপেক্টর মিস আঁচল দত্ত। দিস ইজ মাই আইডেন্টিটি কার্ড। তোর পাপের সাম্রাজ্য ধ্বংস করা ছিল আমার একমাত্র উদ্দেশ্য। আমি জীবনে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন কোনো অন্যায় করবো না। ভেরি সরি ঠাকুরপো, ভেরি সরি গো, একদম ক্ষমা করতে পারলাম না গো, একদম ক্ষমা করতে পারলাম না। কাল রাতে তুই যে নৃশংস ঘটনা আমার সঙ্গে ঘটিয়েছিস, তারপর তোকে দেখা মাত্র সাইড অ্যান্ড শুটের অর্ডার আছে জানোয়ার। নো এফআইআর, নো ইনভেস্টিগেশন, ফ্যাসলা অন দ্য স্পট, সোজা সোজা উপরে। কাকে মারবি আমাকে? এত দম তো
শাস্তি দিয়েছি আমার নারীত্ব হরণকারীকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি, চরম শাস্তি। আমি আমার আসল পরিচয়, আমি সিবিআই ইন্সপেক্টর নীলাচল দত্ত। তোমার মেয়ে জানো বাবা, মায়ের ওই একটাই স্বপ্ন ছিল যাতে সবাই আমাকে এক নামে চেনে। চলো আচল, এবার তুমি সংসার মন্দিরে ফিরে চলো। যাবো অরণ্য, যাবো। সমস্ত মান অভিমান ভুলে আমি আবারও সংসার মন্দিরেই ফিরে যাবো। অরণ্যের পিতা হয়ে আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতে সম্প্রদান করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের মঙ্গল করে, তোমাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠো বাবা, সুখ শান্তিতে ভরে উঠো। আর আমি গিন্নিমাকে নিয়ে আসতে যাচ্ছি। বৌদিমণি, যেমন ভাবে তুমি আমার মতো একজন ছেলেকে নতুন করে বাঁচতে শেখালে, সারা জীবন আমি তোমার কাছে চিরঋণী থাকবো বৌদিমণি। হ্যাঁ বৌমা, আমরা সবাই জানি গ্রহণের মেয়াদ অবস্থায় কিন্তু তোর স্মৃতির সিঁদুরে যে অকাল গ্রহণ লেগেছিল সে সমাজ কেটে গেছে। এবার নতুন করে বরণ করে আমার সংসার মন্দিরে প্রতিষ্ঠা করবো। বৌমা, তোমাকে আমার সংসার মন্দিরে ফিরিয়ে নিতে আমি যে মমতার আঁচল পেতে রেখেছি মা। বড়মা, তুমি এসে গেছো? হ্যাঁ, নে বাবা নে। বৌমার সিঁথির সিঁদুরে যে গ্রহণ লেগেছিল তা ভুলে গিয়ে আমাদের এই কুলদেবতার সিঁদুর তুই ওর সিঁথিতে পরিয়ে দে বাবা, পরিয়ে দে। দাও মা দাও, আমাদের কোনো দেবতার সিঁদুর আবার নতুন করে আঁচলের সিঁথিতে পরিয়ে দিই। তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আরে বরণের ব্যবস্থা করতে হবে। চলো আচল, এবার শুধু সংসার আর সংসার। না অবশ্যই না, শুধু সংসার করলে চলবে না, কারণ তুমি ঠিকঠাক ভালো করে বুঝতে পারলে আসামি শাস্তি করা হচ্ছে আমার আরো একটা প্রধান কাজ। জানো অরণ্য, আমার সিঁথির সিঁদুরে যে গ্রহণ লেগেছিল সে গ্রহণ আজকে কেটে গেছে, তাই আর রইল না সিঁথির সিঁদুরে সূর্যগ্রহণ। তাই আবারও সবকিছু ভুলে গিয়ে নতুন করে সংসার আর আমার প্রিয়তমকে চড়িয়ে ধরে আমি বলবো না তুমি